আমার কাছে ২টা পানির গ্লাস আছে। এর মধ্যে একটার মধ্যে একটু গরম পানি, আরেকটার মধ্যে ঠান্ডা পানি। তো এই ২টা গ্লাসের মধ্যেই আমি লিকুইড খাবারের যে রং আছে সেটা একটুখানি মেলাবো। তো এই রঙের যে ইন্টারেকশনটা হবে পানির সাথে, সেই ২টা কি একদম একই রকম হবে নাকি একটু ডিফারেন্ট হবে? 9-10 কেমিস্ট্রি বইতে একটা টপিক ছিল, সেটা হচ্ছে ব্রাউনীয় গতি বা ব্রাউনিয়ান মোশন। তো এইটা একটু অদ্ভুত একটা টপিক ছিল। সাধারণত বিভিন্ন টপিকের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেটার ইম্পর্টেন্স কি সেটা থাকে, এবং সেটার কিছু ফলো আপ থাকে। কিন্তু ব্রাউনীয় গতি এই টপিকটার তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না। জাস্ট ব্রাউনীয় গতি কাকে বলে এবং এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স বলা ছিল। তো ব্যাপারটা আসলে খুবই সিম্পল। আপনি যদি পানির মধ্যে কোনো একটা ছোট পার্টিকেল রেখে দেন, তাহলে সেই পার্টিকেলটা মুভ করা শুরু করবে র্যান্ডমলি এবং স্বতঃস্ফূর্তভাবে। তো এই ক্ষুদ্র পার্টিকেলের এই র্যান্ডম মোশনটাকে বলে ব্রাউনিয়ান মোশন। তো এই কনসেপ্টটার আসলে ইম্পর্টেন্স বা ইম্প্যাক্টটা কি সেটা টিপিক্যালি বইতে বলা থাকে না। আমরা আজকে সেই গল্পই শুনবো। তো গল্পের শুরু 1827 সালে স্কটিশ এক বোটানিস্ট রবার্ট ব্রাউন নামে তার হাত ধরে। তো রবার্ট ব্রাউন চিন্তা করছিল যে গাছের যে ফুলের বিভিন্ন পোলেন হয়, সেই পোলেনটা দেখতে কেমন, সেখান থেকে গাছটাকে ক্লাসিফাই করা যায় কিনা। তো সেই জন্য তিনি একটা ফুলের পোলেনকে পানিতে সাসপেন্ড করে মাইক্রোস্কোপের নিচে ধরে। কিন্তু উনি লক্ষ্য করে যে পোলেন থেকে ছোট ছোট কিছু পার্টিকেল বের হয়, যেটা পানির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে নড়াচড়া করতেছে, র্যান্ডমলি মুভ করতেছে। তো এই ঘটনাটা যদিও আগে অনেকেই লক্ষ্য করছে, কিন্তু কেউ জিনিসটাকে ইম্পর্টেন্স দেয় নাই বা চিন্তা করে নাই যে এটা কেন হচ্ছে। তো রবার্ট ব্রাউনি প্রথম চিন্তা করা শুরু করে যে এই ব্যাপারটা হচ্ছে কেন। তো তিনি কিছু হাইপোথিসিস দাঁড় করায় যে হয়তো এখানে বাতাসের একটা ফ্লো যাচ্ছে, তিনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটা হয়তো পানিটাকে একটু মুভ করছে, সেজন্য পানির সেই পার্টিকেলগুলো মুভ করতেছে। অথবা হয়তো এখানে ইভাপোরেশন হচ্ছে পানির, সেটাও একটা মোশন তৈরি করতেছে। অথবা পোলেন যেহেতু একটা অর্গানিক ম্যাটার, সেটা হয়তো পানিতে ন্যাচারালি মুভ করতেছে, অনেকটা মানুষের স্পার্ম যেরকম করে লিকুইডের মধ্যে মুভ করে। তো উনি আরও কিছু কন্ট্রোলড এক্সপেরিমেন্ট করে এবং কিছু ইনঅর্গানিক পার্টিকেলও ইউজ করে, যেরকম স্মোক পার্টিকেল, ডাস্ট পার্টিকেল। কিন্তু সব ক্ষেত্রেই দেখা যায় সেই মোশনটা হচ্ছে। তো রবার্ট ব্রাউন কিছুদিন চিন্তা ভাবনা করেও এটার পেছনের কারণটা বের করতে পারলেন না। তো এটাকে উনি রিপোর্ট করে রেখে দিলেন এবং উনার আসল কাজে ফেরত গেলেন। তো তখন থেকে এই ফেনোমেননটার নাম হয়ে গেল ব্রাউনিয়ান মোশন। কিন্তু কেউ জানে না এটা কেন হচ্ছে। তো তার প্রায় ৮০ বছর পর আলবার্ট আইনস্টাইন ১৯০৫ সালে তার একটা পেপারে এই ব্রাউনিয়ান মোশনটার এক্সপ্লেনেশন দেয়। তো তখনও অ্যাটমিক স্ট্রাকচার বের হয় নাই, অণু পরমাণু সম্পর্কে মানুষের আইডিয়া খুবই লিমিটেড। এটা হলো জে থমসন, রাদারফোর্ড, তাদেরও কিছু বছর আগের ঘটনা। যদিও প্রায় 430 বিসিতে ডেমোক্রিটাস বলে গেছে যে পদার্থের ক্ষুদ্রতম কণার নাম উনি অ্যাটম দিয়ে গেছে। এরপরে ডাল্টনের অ্যাটমিক থিওরি আসছে। কিন্তু ফান্ডামেন্টালি মলিকিউল এবং অ্যাটম এগুলো আসলে কিরকম এবং এরা কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেই সম্পর্কে আমাদের ওই সময় তেমন কোনো আইডিয়া ছিল না। এবং আরেকটা ফান্ডামেন্টাল গ্যাপ ছিল হিট ট্রান্সফার নিয়ে, যে এই যে তাপ দিলে কোনো বস্তু গরম হয়, সেটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে কেন এটা গরম হচ্ছে। আবার একটা ঠান্ডা একটা গরম বস্তু পাশাপাশি রাখলে দেখা যায় গরম থেকে ঠান্ডাটার মধ্যে তাপ ট্রান্সফার হয় বা হিট ট্রান্সফার হয়। তো এই জিনিসগুলো কেন হচ্ছে, এখন যদিও এই জিনিসগুলো খুবই অবভিয়াস, কিন্তু সেই সময় মানুষ এটা জানতো না। তো ওই সময় এই হিট ট্রান্সফার রিলেটেড 2টা প্রমিনেন্ট থিওরি ছিল। একটা হচ্ছে ক্যালোরিক ফ্লুইড থিওরি। তো যেখানকার হাইপোথিসিসটা ছিল যে ক্যালোরিক নামে এক ধরনের অদৃশ্য ফ্লুইড আছে, যেটার কোনো সৃষ্টি বা ধ্বংস নেই। সেই ফ্লুইডটা যখন কোনো ম্যাটেরিয়ালের মধ্যে প্রবেশ করে তখন সেটা গরম হয়, এবং এই ক্যালোরিক ফ্লুইডটা সবসময় গরম পদার্থ থেকে ঠান্ডাটার দিকে প্রবাহিত হয়। তো এটা এখন শুনতে একটু ভৌতিক কাহিনীর মতো মনে হলেও এটা ওই সময় একটা প্রিভ্যালেন্ট থিওরি ছিল। এবং এই থিওরিটা এটাও সাপোর্ট করে যে হিট দিলে কোনো পদার্থ কেন এক্সপান্ড করে। কারণ হচ্ছে হিট দিলে তার মধ্যে ওই ক্যালোরিক ফ্লুইড ঢুকে যায়, সেটা এক্সপান্ড করে। আবার যখন ঠান্ডা হয় ক্যালোরিক ফ্লুইডটা বের হয়ে যায়, তখন সেটা কন্ট্রাক্ট করে বা সংকুচিত হয়। তো এই ক্যালোরিক থিওরির অল্টারনেট থিওরিটা ছিল কাইনেটিক থিওরি, যেখানকার হাইপোথিসিসটা ছিল যে প্রত্যেক পদার্থই ছোট ছোট অনেক পার্টিকেল দিয়ে গঠিত এবং এই পার্টিকেলগুলো সবসময় মুভ করতেছে। হিট হচ্ছে এই কাইনেটিক এনার্জিরই একটা রিপ্রেজেন্টেশন। তো আমরা এখন এই বিষয়টা জানি দেখে আমাদের কাছে খুব অবভিয়াস মনে হয়, কিন্তু সেই সময় এটা খুবই র্যাডিক্যাল একটা থিওরি ছিল। তো আইনস্টাইন 1905-এ তার পেপারটায় এটাই আর্গিউ করে যে এই যে ব্রাউনিয়ান মোশন, এই জিনিসটা ব্যাখ্যা করা যায় এই কাইনেটিক থিওরিটা দিয়ে, যে লিকুইডের মধ্যে মলিকিউলগুলা সবসময় একটা মোশনের মধ্যে আছে, কিন্তু আমরা খালি চোখে সেই মোশনটা দেখতে পাই না।
কিন্তু সেখানে যদি আমরা তার থেকে একটু বড় একটা পার্টিকেল রাখি, সেই অণুগুলা সেই পার্টিকেলগুলোকে চারপাশ থেকে সবসময় ধাক্কা দিতে থাকবে, এবং যেই দিকে একটা রেজাল্টেন্ট ফোর্স হবে সেই পার্টিকেলটা সেই দিকে কিছুখানি মুভ করবে। এরকম করতে করতে পুরা লিকুইড জুড়ে আসলে এই পার্টিকেলটা সবসময় মুভ করতে থাকবে র্যান্ডমলি এবং স্বতঃস্ফূর্তভাবে। তো ব্যাপারটা অনেকটা এইরকম, ধরেন আপনি ঘরের ভিতরে বসে আছেন, আপনি জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, তো জানলাটা বন্ধ, কিন্তু বাইরে গাছপালা নড়াচড়া দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন যে বাতাসটা কেমনভাবে প্রবাহিত হচ্ছে। তো যদিও বাতাসটা ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সে বাতাস যখন গাছপালা অথবা শুকায় দেওয়া কাপড় অথবা বিভিন্ন পাতা টাতা বেলুন এদের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, সেই জিনিসগুলার মোশন দেখে আমি কিন্তু গেস করতে পারবো কত জোরে বাতাস যাচ্ছে এবং কোন দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক একইভাবে পানির অণুগুলোর মোশন আমরা না দেখতে পারলেও সেটার মধ্যে যখন কোনো পার্টিকেল সাসপেন্ডেড থাকে, সেই পার্টিকেলের মুভমেন্ট দেখে আমরা আসলে বুঝতে পারি যে অণুগুলোও মুভ করতেছে, কারণ সেগুলাই পার্টিকেলটাকে ঠেলে ঠেলে বিভিন্ন দিকে মুভ করানোর চেষ্টা করছে। এবং তাপমাত্রা হলো যে কোনো পদার্থের এই কাইনেটিক এনার্জিটারই একটা এক্সপ্রেশন। মানে যেই পদার্থ যত হিট হবে, যত গরম হবে, তার অণুগুলা পার্টিকেলগুলো তত তাড়াতাড়ি মুভ করতে থাকবে, এবং সেটা যত আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে পার্টিকেলগুলোর মুভমেন্টও আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো আইনস্টাইন ম্যাথমেটিক্যালিও এটা দেখা গেছে যে কোনো পানির নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে আমি যদি এই সাইজের একটা পার্টিকেল রাখি, তাহলে এত সময়ের মধ্যে এটা এতটুক মুভ করবে, সেটা সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রেডিক্ট করে গেছে সেই মুভমেন্টটা। তো এর 3 বছর পর 1908 সালে ফ্রেঞ্চ এক সায়েন্টিস্ট জেন পেরিন সে ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টালি এটা দেখছে যে মাইক্রোস্কোপের নিচে কোনো লিকুইডের মধ্যে কোনো পার্টিকেল সাসপেন্ড করে সেটা কতটুকু মুভ করে সে সেটা মাপছে। তো মেপে সে দেখছে আইনস্টাইন ইকুয়েশন দিয়ে যেটা প্রেডিক্ট করে গেছিল আসলে সেটাই হচ্ছে। তো তখন সেই থিওরিটা আরও বেশি এস্টাবলিশড হইল। তো আইনস্টাইনের এই ব্রাউনিয়ান মোশনের এক্সপ্লেনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকভারি ছিল, যেটা ফান্ডামেন্টালি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে এস্টাবলিশ করছে যে ম্যাটারের নেচার আসলে কীরকম বা পদার্থের গঠন আসলে কীরকম। তো এখন আমাদের মোটামুটি আইডিয়া আছে যে ঠান্ডা এবং গরম পানিতে পার্টিকেলগুলো কিভাবে বিহেভ করে। তো এখন আমি খাবার রংটা দুইটার মধ্যে ঢেলে দেখি কি হয়। তো দেখা যাচ্ছে যে খাবার রংটা গরম পানিতে একটু দ্রুত মিশে যাচ্ছে এবং ঠান্ডা পানিতে সে একটু টাইম নিচ্ছে ডিসপার্স হইতে। তো এটার কারণ তো আমরা এখন জানি, গরম পানিতে যেহেতু পার্টিকেলগুলো খুব দ্রুত মুভ করতেছে, সুতরাং কালারের ডাইগুলোকে তারা ধাক্কা দিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি এই পুরা লিকুইডটার মধ্যে ছড়াই দিচ্ছে। অপরদিকে ঠান্ডা পানিতে যেহেতু গতিটা একটু কম, সেহেতু এই কালারটা মিশতে একটু সময় নিচ্ছে। তো এটাই ছিল আজকের ব্রাউনিয়ান মোশন এবং আইনস্টাইনের গল্প।